জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাশ হবে আজ। সোমবার থেকে কার্যকর হবে নতুন এ বাজেট। এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। এবারের বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সাথে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ আয়কর ৩০% বদলে ২৫% নামিয়ে আনা হয়েছে। এর বাইরে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। গত ৬ জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর গত কয়েক সপ্তাহে প্রস্তাবিত বেশ কিছু নীতি নিয়ে আলোচনা সমালোচনা হয় সংসদে, যার একটি কালো টাকা সাদা করার সুযোগ। উন্নয়নের ধারা বজায় রাখতেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে আলোচনায় বিভাগীয় সব শহরে মেট্রো রেল চালুর ঘোষণাও দেন সরকার প্রধান। সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশনে শনিবার বিকেলে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা প্রতিবন্ধকতার পরও উন্নয়ন চালু রাখতে তার সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন সংসদ সদস্যদের সামনে। উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এই বাজেট দেয়া হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলে এর বাস্তবায়ন সম্ভব। এ সময় আয়কর হার সর্বোচ্চ ২৫% বহাল রাখার প্রস্তাব করেন তিনি। হতদরিদ্র যা ছিল ২৫.৬ সেটাকে আমরা এখন কমিয়ে মাত্র ৫.৬ নামিয়েছি। ইনশাল্লাহ হতদরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। আমরা ২০৩০ সালের মধ্যে এই অতি দরিদ্র হার একেবারে সুন্দর কথা নিয়ে আসবো ইনশাল্লাহ। উন্নয়নের গতি দেখতে সমালোচকদের গ্রামে যেতে বলেন প্রধানমন্ত্রী। এছাড়া সব বিভাগীয় শহরে মেট্রো রেলের মতো সার্ভিস চালুর ঘোষণাও দেন। দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। সময় মতো বিদেশি সব ঋণ শোধ করা সম্ভব বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। উম্মনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় যেতে বিএনপি যে কারো দাসত্ব বরণ করতে প্রস্তুত মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি আন্দোলন করলে অসুবিধা নেই, তবে সহিংসতা করলে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ। এতে যোগ দিয়ে দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপি জামায়াত আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয়। তাদের রুখে দিতে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তারা। জামায়াত, শিবির এবং বিএনপি মিলে আবার ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা অর্জনকারী দল আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল। বলেন, দেশের বাইরে আওয়ামী লীগের বন্ধু আছে, তবে কোনো প্রভু নেই। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আমরা বন্ধু আছি, বন্ধু থাকবে। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। কাদের বলেন, সাজাপ্রাপ্ত পলাতক তারেক রহমান লন্ডনে বসে বিএনপির নেতা বানান, কর্মসূচি দেন, কিন্তু দেশের মানুষ লন্ডন থেকে পাঠানো কর্মসূচি মানে না। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। সরকার হটানোর আন্দোলন করছে। পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করছে না দাবি করে কাদের জানান, বছরব্যাপী দেশের সব ইউনিটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকায় নয়াপল্টনের সমাবেশে তিনি আরও বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে শিগগির সব দাবি আদায় করা হবে। এদিকে যথাসময়ে মাঠে না থাকায় বিএনপির আন্দোলন সফল হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। এই প্রথম খালেদা জিয়ার মুক্তির একমাত্র দাবিতে সমাবেশ করল বিএনপি। শনিবার বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ আশপাশের জেলার নেতাকর্মীরা। আমরা একসাথে লড়াই করব। শুধু প্রতিবাদ সমাবেশে দাবি আদায় হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা। এ সময় নিজেদের সমালোচনাও করেন বিএনপির কয়েকজন নেতা। যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইয়েরা, অনেক দুঃখের কথাটা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দলের মহাসচিব বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে দেশে গণতন্ত্র ফিরবে না। তাই জীবন বাজি রেখে হলেও সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। একই দাবিতে সোমবার ঢাকা ছাড়া সব মহানগর এবং বুধবার সব জেলায় সমাবেশ ডেকেছে বিএনপি। আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায়। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা। তবে স্থগিত থাকছে সিলেট বিভাগের পরীক্ষা। সিলেটের স্থগিত 4টি বিষয়ের পরীক্ষা হবে 11 আগস্টের পর। তবে একসঙ্গে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সিলেট অঞ্চল ছাড়া বাকি সব বোর্ডের 13,54,911 জন বসছেন এ পরীক্ষায়। শিক্ষা বোর্ড জানায়, বন্যার কারণে সিলেট অঞ্চলের সাধারণ শিক্ষা বোর্ডের 82,795 জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের 13,084 জনের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। স্বাভাবিক রুটিনে চলবে পরীক্ষা। আর স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে অন্যান্য বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর। বোর্ড বলছে, পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষা হবে আর কেন্দ্রে প্রবেশ করতে হবে 30 মিনিট আগে। সিলেট অঞ্চলে বন্যায় ফের আলোচনায় কিশোরগঞ্জে হাওরের উপর নির্মিত ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। অল ওয়েদার সড়কটির কারণে পানি নামতে পারছেন না মত বিশেষজ্ঞদের। পানি উন্নয়ন বোর্ডের মতে হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। এছাড়া হাওরগুলো কেন আগের মতো পানি রাখতে পারছে না তা নিয়েও গবেষণা দরকার। 2020 সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল ওয়েদার সড়ক। হাওরের বুক চিরে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়ক 3টি উপজেলাকে যুক্ত করেছে। 2022 সালে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যার জন্য অনেকেই সড়কটিকে দায়ী করেন। 2 বছরের মধ্যে সিলেট অঞ্চলে ফের বন্যা। অন্যবারের চেয়ে এবার উজানের পানি বেশি সময় থাকছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢলের সাথে আসা পলির কারণে হাওর ও জলাশয় ভরাট হচ্ছে। অল ওয়েদার সড়কের কারণে কতটা ক্ষতি তা নির্ধারণের তাগিদ এ প্রকৌশলীর। কোনো একটা বিশেষজ্ঞ টিম যদি, যারা ওয়াটার স্পেশালিস্ট, তারা যদি এটা ভিজিট করেন এবং এটি নিয়ে স্টাডি করেন, তাহলে কিন্তু পুরো চিত্রটা বের হয়ে আসতে পারে যে আসলে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, হাওরের বুকে সড়ক নির্মাণ আত্মঘাতী। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই সড়ক নির্মাণের আগে হয়নি পরিবেশগত সমীক্ষাও। এই দিকের পানি উঁচু, এই দিকের পানি নিচুতে। আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে এটা বুঝবেন না। ওখানকার পণ্ডিত লোকরা, ওখানকার লোকরা বলছেন না কোনো প্রভাব নেই। অবশ্যই প্রভাব আছে, অবশ্যই সেটা পানি আটকাচ্ছে। কি করে বুঝবেন? 2 পারের পানি মাপেন। আমি চোখ বন্ধ করে বলতে পারি একজন প্রকৌশলী হিসাবে,
দুই পারে পানির ডিফারেন্স অন্তপক্ষে 5 ফুট। তবে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর দাবি, হাওরের সড়কের কারণে বন্যার পানি নামতে সমস্যা হচ্ছে না। যেই রাস্তাগুলো অ্যাক্রস দ্য ফ্লো বা প্রবাহকে বাধাগ্রস্ত করে, পানি কিন্তু একদিকে জমে উপরে উঠবে, উপরে গিয়ে অন্যদিকে যায় আস্তে আস্তে যাবে, একটা হেড ডিফারেন্স থাকে, পানি সমতলে বেশ একটা উচ্চতা থাকে। এই রাস্তায় কখনোই সেটা দেখা যায় না। জীববৈচিত্র্য ভরপুর হাওরকে প্রকৃতির নিয়মেই থাকতে দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। হাকালুকি হাওর ঘেঁষা পাবিজুরি গ্রামের অন্তত 200 পরিবার এভাবে টানা 9 দিন ধরে পানিবন্দী। 2022 সালের আগের বছরগুলোতে যেভাবে উজানের ঢল নামতো, তাতে দীর্ঘদিন এভাবে পানিবন্দী থাকতে হতো না। কারণ হিসেবে সচেতন নাগরিকরা বলছেন, হাকালুকি হাওরের ভিতরে যে 238টি বিল রয়েছে, তার মধ্যে অন্তত 100টি টিকে আছে, বাকিগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। তাই সামনের বছরগুলোতে যাতে আর এভাবে বন্যায় আক্রান্ত হতে না হয়, সেজন্য বিলগুলো উদ্ধারের দাবি নাগরিকদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মৌলভীবাজার। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, নতুন করে বৃষ্টিতে পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, গত 3-4 দিন ধরে কিন্তু মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি অনেকটা উন্নতি হয়েছিল। পানি কিন্তু 1 ফুটের মতো কমে গেছিল, যার ফলে এখানকার বিশেষ করে যে হাকালুকি হাওর পাড়ে অনেকগুলি গ্রাম কিন্তু পানি কমেছিল। আশ্রয়কেন্দ্র থেকে অনেক মানুষজন কিন্তু তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে গতকালকে থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সারাদিনে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যার ফলে এই যে বানবাসী মানুষজন বা এখনো যাদের বাড়িঘরে রাস্তাঘাটে পানি রয়েছে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন যে আবারও পুনরায় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বা উজানের ঢল সেটি যদি নামে তাহলে কিন্তু আবারও পানি বৃদ্ধি পাবে। তো মৌলভীবাজারে আপনি জানেন যে 3টি উপজেলা, কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, পাশাপাশি হচ্ছে মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা যে কুশিয়ারা নদী পাড়ের যেসব গ্রামগুলি সেগুলি কিন্তু প্লাবিত হয়েছিল। তবে সদর এবং রাজনগরের যে কুশিয়ারা নদী পাড়ের পানিগুলো অনেকটা নেমে গেছে। আজকেও কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে, এবং যে জুড়ি নদী যেটি আছে, জুড়ি নদীর পানি কিন্তু বিপদসীমার 159 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই যে বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার যে সব নিম্নাঞ্চল অর্থাৎ হাকালুকি হাওর পাড়ের যেসব গ্রামগুলি সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। বিশেষ করে এখানকার রাস্তাঘাটগুলি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে যে বিষয়টি হচ্ছে যে এখন যেহেতু যে আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি বাদল হলে কিন্তু আবারও এই এলাকায় কিন্তু আবারও পানির বৃদ্ধি পাবে। তবে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজারের যেসব আশ্রয় কেন্দ্র যেগুলি খোলা হয়েছিল সেখানে কিন্তু এখনো 7,000-এর মতো মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং এখনো অবস্থান করছেন। তবে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখনো কিছুটা পানি কম ছিল। গতকালকে থেকে যেহেতু আবারও একটি নতুন করে সংখ্যা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এখন এই এলাকায় বৃষ্টি বাদলের কারণে কিন্তু মানুষজন একটা আতঙ্কের মধ্যে আছেন। তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। বান্দরবানের নাইক্ষংছড়িতে জমিতে জমে থাকা পানি সরানোর সময় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় দুর্ঘটনা ঘটে। নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, ফুলতলি পাহাড়ে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর। এ সময় জমে থাকা পানি সরানোর চেষ্টা করলে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়েন আবু বক্কর। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ থেকে প্রায় 1 সপ্তাহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর প্রকোপ কমলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। একই সঙ্গে বজ্রপাত, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা আর সাগরের লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের। শনিবার সকাল সূর্যের দেখা মিললেও 10টা নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে। বর্ষণ হয় টানা প্রায় 40 মিনিট। দিনভর আকাশ থাকে মেঘলা, মাঝে মাঝে ঝরে গুড়ি গুড়ি বৃষ্টি। রোববার থেকে সারা দেশে বৃষ্টির ব্যাপকতা বাড়ার আভাস আবহাওয়াবিদদের। রংপুর, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির শঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে,
তো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী হতে পারে। এই 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলেছি, এরপরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু এখন বর্ষাকাল। ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের যে সকল পাহাড়ি এলাকা আছে সেখানে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে। মেঘালয় বা ওই সকল জায়গায় যখন বৃষ্টিপাত অনেক বেশি হয় সেই পানি আমাদের আসে, সেটার সঙ্গে যদি অ্যাডিশনাল খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মিলিমিটার বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের নদীর পানির উচ্চতা বাড়বে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যার জন্য অজ্ঞাত একটি দল মাঠে নেমেছে। পুলিশের কাছ থেকে এমন তথ্য পেয়ে সাধারণ ডায়েরি করেছেন এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শনিবার রাতে রাজধানী শেরেবাংলা নগর থানায় জিডি করেন তিনি। জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকির তথ্য জানান হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি। ওই এলাকা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের নির্বাচনী এলাকা। 4 থেকে 5 জনের একটি দল আরও 3 দিন আগেই মাঠে নেমেছে বলে তাকে জানানো হয়। রাতে ঘরের বাইরে বের না হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা। তবে দলের সদস্যদের পরিচয় জানাননি ওসি। এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন ব্যারিস্টার সুমন। রাজধানীর খিলক্ষেতে নববধূকে ধর্ষণের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরের মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে খিলক্ষেতের বনরূপা এলাকায় ঘুরতে যান ওই নারী। পুলিশ জানিয়েছে, এ সময় আবুল কাশেম নামের এক ব্যক্তি নেতৃত্বে 7 জনের একটি দল তাদের অপহরণ করে ঝোপের ভেতরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আনার জন্য স্বামীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা, আর ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করে 4 জন। এদিকে সেখান থেকে বেরিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে সহায়তা চান স্বামী। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে, তবে তার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সুমনের সাথে তার আগে পরিচয় ছিল বিভিন্নভাবে, বা প্রেমের সম্পর্ক ছিল, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। সুমন নেশাগ্রস্ত একটা লোক বা বিভিন্ন সময় বিভিন্ন চিন্তার সাথেও জড়িত থাকতে পারে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। তো এই কারণে তার সাথে হয়তো বিয়ে হয়নি। তার একটা এর কারণে রাগ ছিল। সে তার নতুন স্বামীকে নিয়ে যখন ঘুরতে এসেছে সে তাকে ফলো করে এই ঘটনাটা ঘটিয়েছে। পোশাক কারখানায় কাজ আর চীনে নেয়ার প্রলোভনে চাকমা তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করছে একটি চক্র। তাদের সাথে জড়িত কিছু চীনা ব্যবসায়ী। রাজধানীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা এই কাজ করছে জানিয়েছে পুলিশ। বেশি ভাড়ার লোভে বাড়ির মালিকরা অবৈধ কাজে সহযোগিতা করছেন। বাধ্যতামূলক হলেও ভাড়াটিয়ার তথ্য জমা দেন না থানায়। 2023 সালের 27 আগস্ট উত্তরার ব্যাবিলন প্রপার্টিজের বাসার 6 তলায় ধর্ষণের শিকার হন রাঙামাটির কাউখালীর চাকমা সম্প্রদায়ের এক তরুণী। বাঘাইছড়ির হীরা চাকমার সহযোগিতায় তাকে ধর্ষণ করেন চীনের ঝিলিং প্রদেশের ঝি চ্যাং। ডিএনএ পরীক্ষার পর 2 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তবে এরই মাঝে চীনে পালিয়ে যায় ঝি চ্যাং। আগে ওই টাইমে আসতো, ওইটার রিপোর্ট ওইটার হওয়ার পরে ওই বসে ওইটা পুলিশই করছে, ভেরিফিকেশন করার পর চলে গেছে এরপর আর কি। গত 26 জুন উত্তরায় উদ্ধার হন রাঙামাটির বাঘাইছড়ির আরেক তরুণী। বিয়ে করে চীনে নেওয়ার কথা বলে তাকে আটকে রাখা হয়। এই ঘটনায় অভিযুক্ত পেনাংও একজন পোশাক ব্যবসায়ী। চাকমা তরুণীদের পশ্চিমা সাজে সাজিয়ে চীনা কারখানার সহকর্মী পরিচয়ে বিভিন্ন ফ্ল্যাটে দিয়ে আসে চক্রটি। মেয়েটা দিয়ে গেছে, ওরাই নিয়ে আসছে। মানে ওই যে সুন্দর যে ছেলেটা থাকে না, ওনার সাথে উনি নিয়ে আসছে। তো এরকম আসছে মাঝে মাঝে 2-1 আসে স্টাফ মনে করে, ওদের অফিসের স্টাফ দেখতে সেম চায় না, জাস্ট ওইরকম মনে করে আসতো। জাস্ট আমরা জিজ্ঞেস করলো যে আমরা অফিসের স্টাফ, তার কিছু বলার থাকে না। কিন্তু 2 জনই থাকার জন্য নিচ্ছিল ভাড়া, মানে এরা 2 জনই ব্যাচেলার। তো এখন ওই ফ্ল্যাট মালিকের সঙ্গে কিভাবে মানে হয়েছে এগ্রিমেন্ট আমি দেখি নাই। এখন উনি বলতে পারবো, উনি আসলে জিজ্ঞেস করবেন। পুলিশ বলছে পালিয়ে গেলেও মামলার সাজা হলে বিদেশিদেরও ফেরত আনা সম্ভব। উত্তরা, বসুন্ধরা ও গুলশানে নজরদারি চালাচ্ছে ডিএমপি। এটা আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে করে থাকে যে তাদের এদেশে
থাকাটার জাস্টিফিকেশন, তারপর ভিসার তাদের ভ্যালিডিটি আছে কিনা এখানে থাকার মতো, আর কোনো কারণে আর আইনের ক্ষেত্রে তার কোনো ডিফারেন্স হওয়ার কোনো কারণ নেই। সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে, আর তাদের ব্যাপারে তো নিশ্চয়ই আমাদের রিপোর্ট নেওয়া হয়। রাজধানীতে চীনা মালিকানাধীন অন্তত 3টি হোটেলে এমন কাজ হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটি শহর সহ পুরো জেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করেন প্রায় 60,000 মানুষ। ভারী বৃষ্টির পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? রাঙামাটিতে মূলত পাহাড় ধসের প্রবণতার যে এটা আমরা দেখেছি 2017 সালে রাঙামাটিতে তখনকার সময়ে 120 জন মানুষ মারা গিয়েছিল। এরপর থেকে আমরা প্রতি বছরে দেখতে পাচ্ছি যে কোনো না কোথাও যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু পাহাড় ধসের ঘটনায় হতাহতের সংখ্যা হতাহতের ঘটনা ঘটে আসছিল। তো তার দায়ভারে আমরা জেলা প্রশাসন অর্থাৎ সরকারি উচ্চ পর্যায়ের যে তদন্ত টিম তারা বলেছিল যে রাঙামাটিতে যে সমস্ত পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসতি রয়েছে সেগুলো সরানোর জন্য তারা সুপারিশ করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে আসলে সেগুলো সরানো সম্ভব হয়নি। কারণ এখানকার যে আমরা প্রেক্ষাপট আমরা দেখেছি যে জমি না থাকা অর্থাৎ বসবাসযোগ্য জমির পরিমাণ কম হওয়ার কারণে সেক্ষেত্রে বসতিগুলো সরিয়ে নেওয়া হয়নি, যার কারণে 2017 সালে যে পরিমাণ বসতি রয়েছিল সে সমস্ত এলাকা কিন্তু আমরা দেখেছি আরো বসতি বেড়েছে, অর্থাৎ তার 1.5 গুণ 2 গুণ পর্যন্ত বেড়েছে। তো আমরা দেখেছি প্রত্যেক বছর যখন ভারী বৃষ্টিপাত হয় তখন শুধুমাত্র মাইকিং করে যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়, বাট এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাইনি। তো এইবারেও আমরা সেম অবস্থা দেখতে পাচ্ছি, যখন ভারী বৃষ্টিপাত হচ্ছে তখন রাঙামাটি জেলা প্রশাসনের যে নির্দেশনায় এখানকার যে তথ্য অফিসগুলো রয়েছে সে তথ্য অফিস মূলত মাইকিং করে যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে তাদের সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর যাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে মূলত এখানকার যে স্থানীয়ভাবে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল যে কলেজ যেগুলো রয়েছে সে সমস্ত এলাকায় অস্থায়ী এভাবে সেখানে আশ্রয় নিচ্ছে যারা ভুক্তভোগী পরিবারগুলো, কিন্তু সেটা আমরা স্থায়ীভাবে আসলে কোনো আশ্রয় কেন্দ্র এখানে নির্মাণ করা হয় না। আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাত হয় তখন যেহেতু মানুষগুলো এই সমস্ত আশ্রয় কেন্দ্রে যায় সেক্ষেত্রে যে সরকারি যে দপ্তরের যে কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হয় আমরা দেখতে পাই। তো এই সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যে মানুষের যে ঝুঁকিপূর্ণ যে বসবাস সেটা কিন্তু আমরা এখনো টেকসই ভাবে অর্থাৎ স্থায়ী ভাবে আমরা কোথাও সরে নেওয়ার প্রবণতা আমরা দেখতে পাইনি। এই বিষয়টা আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে যেন ক্ষয়ক্ষতি কমানো যায়, নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য তারা প্রতি বছরই অর্থাৎ প্রতিবারই যখন বৃষ্টিপাত হয় তখনই তারা মাইকিং করে মানুষকে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে আছে। তবে রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। 1 বছরে সাইবার অপরাধ দ্বিগুণ হয়েছে, যা এই সময়ে মোট অপরাধের 11.85%। এছাড়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারীরা। তবে লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতে চান না ভুক্তভোগীরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধ। গবেষণায় উঠে এসেছে মোট অপরাধের প্রায় 12% হচ্ছে অনলাইনে। গবেষকরা জানান আক্রান্তদের 59% নারী। গত বছর পুলিশের কাছে অভিযোগ করেছেন সাইবার অপরাধের শিকার 28,000 ভুক্তভোগী। তবে মামলা করেছেন মাত্র 4.5%। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় শাস্তি দেয়া যায় না অপরাধীকে। থার্ড পার্টি কারো কাছে যান, তারা যখন এটার উপর ওভার ইঞ্জিনিয়ারিং করে তখন আসলে কিন্তু এভিডেন্সগুলোই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। সো উইদাউট এভিডেন্স বা উইদাউট প্রিজার্ভিং দ্য এভিডেন্স আমি কিন্তু এটি মামলা বা এটি বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আর পারছি না। অনুষ্ঠানে সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিটিআরসির মহাপরিচালক। সতর্ক করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সম্পর্কেও। যেগুলি আমাদের কমিউনিটির সাথে যায় না, এই ধরনের কন্টেন্ট নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে,
আমরা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া বিশেষ করে মেটা, ইউটিউব তাদের সাথে যখন আমরা বসি তখন আমাদের সাথে আমাদের রিকোয়ারমেন্টের সাথে তাদের রিকোয়ারমেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ডের কনফ্লিক্ট হয়। আমরা এই কনফ্লিক্টের কারণে অনেক সমস্যার সমাধান করতে পারি না। সাইবার জগৎকে সুরক্ষিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত উঠে আসে আলোচনায়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার 2 মাস পার হলেও বেশিরভাগ আসামি গ্রেফতার হয়নি। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বাদী ও স্বজনদের। পুলিশ বলছে পরিকল্পিত এই হত্যাকাণ্ড তদন্তে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 13 এপ্রিল লক্ষ্মীপুর সদরের যদিরপুকুর পাড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন থানা ছাত্রলীগ নেতা এম সজীব। চিকিৎসাধীন অবস্থায় 17 এপ্রিল সজীব মারা যান। এই ঘটনায় মামলার পর 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার 2 মাস পার হলেও 16 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে ক্ষোভ জানান স্বজনরা। তারা অভিযোগ করেন মামলা তুলে নিতে হত্যার ভয় দেখানো হচ্ছে। কালকাটা রিপন, পাহাড়ের দুলাল শাহ, বিএমপি এবং বাবলু শাহ জড়িত থেকে, তাজু ভূঁইয়া শাহ জড়িত থেকে তাকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত যে প্রধান আসামি সহ ওই আসামিদের গ্রেপ্তার করা হয় নাই, তার জন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাই। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বাকি আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যে তার কথা না শুনবো তাকে মারধর করব, না শুন অথবা তার বিরুদ্ধে মামলা দিব, এইভাবে মানুষের দমায় রাখে এবং একক আধিপত্য বিস্তার করে। চন্দ্রগঞ্জের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এইটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করে সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় নিয়ে তদন্ত চলছে। হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের যে কী কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কারা এটার সাথে জড়িত তার খুবই দ্বার প্রান্তে চলে আসছি। অচিরে আমরা ইনশাল্লাহ এটা টোটালি মূল রহস্য উদ্ঘাটন করে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে আইনের মুখোমুখি করতে পারব। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে রংপুর নগরীতে। জমি কিনলে বা জমি নির্মাণ শুরু করলেই নানা কায়দায় দাবি করা হয় চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে বাড়ি তৈরির সরঞ্জাম নিতে। তবে পুলিশ বলছে অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রংপুর নগরীর তাজহাট এলাকায় সম্প্রতি বাড়ি নির্মাণ কাজে হাত দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল। তবে ভয় ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয় চাঁদাবাজরা। পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন 7 জন। ওরা বিভিন্নভাবে প্রেশার দিয়ে চাঁদা চাইছে এবং আধা ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিছে এবং ওই টাইমে পুরো 1 ঘন্টা আমার কাজ বন্ধ ছিল। আধা ঘন্টা পর এসে তারা আবার জিজ্ঞেস করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে। নগরবাসী বলছে চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য বেড়েই চলেছে। কেউ জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু হলে নানা কায়দায় দাবি করে চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে রড, সিমেন্ট সহ ভবন নির্মাণের সামগ্রী কিনতে। নানা প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে তাদের কাছ থেকে ইট, পাথর, বালু এরকম নেয়ার জন্য তারা তাগিদ সৃষ্টি করে। আশেপাশের লোকজন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো আমাদের। বিশেষ করে হচ্ছে ম্যাটেরিয়ালস যে আমরা এখানে ইউজ করি, রড, সিমেন্ট, বালি, এইগুলা ওনারা বলতো যে না, এটা আমাদের কাছে নিতেই হবে। চাঁদাবাজদের উৎপাত ঠেকাতে নগরের বিভিন্ন স্থানে পুলিশের ফোন নম্বর দিয়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। কেউ চাঁদা দাবি করলে নির্ধারিত নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান প্রশাসনের। আমরা প্রত্যেকটা বাড়ির মালিককে অনুরোধ করব তার বাড়িতে যেন, নির্মাণাধীন বাড়িতে যেন সিসিটিভির ব্যবস্থা রাখে এবং দ্বিতীয়ত হচ্ছে একটা সাইনবোর্ড টাঙাবে যেখানে এই চাঁদাবাজি এবং এই ধরনের কথাগুলো রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক একটা ব্যানার থাকবে। কর্পোরেশনের পক্ষ থেকেও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে বলে জানান সিটি মেয়র। যারা আমার অধীনে চাকরিরত অবস্থা আছে তাদের বিরুদ্ধে বিন্দুতম কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সংযুক্ত থাকলে যে সিটি কর্পোরেশন চাকরি করতে পারবে না, টার্মিনেট হবে, সে একজন সন্ত্রাসী হিসাবে ট্রিট হবে। চাঁদাবাজির ঘটনায় নগরের বিভিন্ন থানায় গত 5 মাসে 10টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত 24 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে প্রায় 8,000 কোটি টাকার ঋণ চুক্তিতে কালুরঘাটের নতুন সেতু নিয়ে আশার আলো দেখছেন চট্টগ্রামবাসী। আগামী মাসে প্রকল্পটি একনেকে ওঠার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুতই কাজ শুরু হবে নতুন সেতুর।
দীর্ঘ সময়ের জন্য ব্যবহার উপযোগী করে সেতুটি নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম নগরের সঙ্গে বোয়ালখালী ও পটিয়ার ৫ লাখের বেশি মানুষের যাতায়াত শতবর্ষী কালুরঘাট সেতু দিয়ে। সরু সেতুতে একমুখী চলাচলের কারণে অনেক সময় দুই পাশে আটকা পড়ে যানবাহন। 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয় সেতুটি। কক্সবাজারের ট্রেন চলাচলের জন্য গেল বছর রেলওয়ে এখানে ব্যাপক সংস্কার চালায়। দীর্ঘদিন ধরেই কালুরঘাটে নতুন সেতুর দাবি নাগরিকদের। এজন্য রেলওয়ে 2015 সালে নকশা তৈরি করলেও তা বাদ যায় একনেকে। পরে নকশায় পরিবর্তন আনা হয়, তবে অর্থায়ন জটিলতায় পড়ে এই কাজ। সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হওয়ায় আশার আলো দেখছেন চট্টগ্রামের মানুষ। সারা বোয়ালখালীবাসীর এবং এদিকে যারা আছে বোয়ালখালী শেষ হইতে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দাবি একটা ব্রিজ হোক। দক্ষিণ চট্টগ্রাম যারা পটিয়া অন্যান্য জায়গা থেকে যাচ্ছে, এই মানুষগুলোর জন্য এটা অনেক বড় পাওয়া। আগামী মাসে প্রকল্পটি একনেকে ওঠার কথা রয়েছে। এতে দ্রুত কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। যারা আন্দোলনকারী, যারা সেতু প্রত্যাশী, যারা সেতু ব্যবহার করতে গিয়ে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, কদিন আগেও ফেরির সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে দুইজন লোক নিহত হয়েছে, তো তারা এখন আশার আলো দেখতে পাচ্ছি। লম্বা সময় ব্যবহারের উপযোগী করে এই স্থাপনা নির্মাণের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আগের যে সমস্ত রেলের অ্যাসেট আমাদের আছে সেগুলো হলো ব্রিটিশ আমলের যেই প্রয়োজনটা ছিল সেইটাকে মূল রেখে। ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে আমাদের চাহিদা কিন্তু অনেক বদলেছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বেড়েছে এবং আমাদেরকে আরও অনেক দূরে তাকাতে হবে। প্রাথমিক প্রস্তাবনায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে 11,500 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনা মহানগরীতে ইজি বাইকের বেপরোয়া চলাচল নগর জীবনে বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে। অনিয়ন্ত্রিত ইজি বাইকে বাড়ছে যানজট। প্রধান সড়কে এর সংখ্যা ও রুট নির্ধারণে আগের উদ্যোগগুলো কার্যকর হয়নি। নগরবাসী বলছেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণ জরুরি। খুলনা নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের এই চিত্র প্রতিদিনের। নগরীতে অনিয়ন্ত্রিতভাবে ইজি বাইক বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট। সিটি কর্পোরেশনের হিসাবে 8,000 হলেও প্রধান সড়কসহ অলিগলিতে চলছে 15 থেকে 20,000 ইজি বাইক। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণের দাবি নগরবাসী। এমনভাবে এরা চালাচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, তারপর রোড ঘাট একেবারে সব একসাথে ব্লক করে রাখতেছে। এটা শৃঙ্খলার ভিতর আসা উচিত আশা করি। হ্যাঁ, যথাযথ কর্তৃপক্ষ এটা দিকে দৃষ্টি আকর্ষণ করলে এটা শৃঙ্খলা ফিরে আসবে। অবিলম্বে এই যে অবৈধ যত ইজি বাইক আছে এগুলি রাস্তা থেকে তুলে নেওয়া উচিত এবং এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ইজি রিক্সাও ইদানিংকারে একটা সমস্যা হচ্ছে, এরা বিদ্যুতের উপরেও কিন্তু একটা চাপ প্রয়োগ করতেছে। সিটি কর্পোরেশনের মেয়র জানান, অবৈধ ইজি বাইক বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজি বাইক আমার লাইসেন্স দেওয়া আছে 8,000, এ জায়গা চলে 15-20,000। কার সত্য সাহেব চলে আমি জানি না, তবে আমি আমার অফিসে পরিষ্কার বলে দিছি যে বেআইনি কোনো যানবাহন এখানে চলবে না। প্রধান সড়কে ইজি বাইকের সংখ্যা ও রুট নির্ধারণে সিটি কর্পোরেশন একাধিক উদ্যোগ নিলেও কার্যকর হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো মোহাম্মদপুরের সাদিক এগ্রোর খামার। এর আগেই তারা সরিয়ে নিয়েছে গরু ছাগল। শনিবার রামচন্দ্রপুর খালের প্রায় 20 বিঘা জমি দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। একই সাথে শুরু হয়েছে খাল খননও। সিটি কর্পোরেশন জানায়, এর চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। সাদিক এগ্রোতে অভিযান চালালে শুরু হয় গবাদি পশু নিয়ে ছোটাছুটি। রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় পশুগুলোকে। খাল দখল করেও 20 বছর ব্যবসা চালিয়ে গেছে সাদিক এগ্রো। সম্প্রতি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসে খামারটি। বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযানে নামে সিটি কর্পোরেশন। শনিবার খামারের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সকলকেই আইন মানতে হবে, পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে এবং সব কিছুই ভেঙে দেওয়া হবে। সব কিছুই হচ্ছে সিটি কর্পোরেশন এই বিষয়ে, খালের বিষয়ে জিরো টলারেন্স। মাননীয় মেয়র মহোদয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের বিষয়ে জিরো টলারেন্স। উনি কারো তদবির, কারো হুমকি ধামকিতে উনি ভয় পান না। একদিকে চলে উচ্ছেদ, অন্যদিকে চলছে খাল খনন। সিটি কর্পোরেশন জানিয়েছে, জমি উদ্ধার শেষে পানি প্রবাহের পাশাপাশি সাজানো হবে খালটির চারপাশ। ড্রোন দিয়ে মাপা যে ড্রোনটা শুধু বাংলাদেশ আর্মির কাছে আছে,
এখানে যদি কিয়ামত না হয় ওই ড্রোনের স্পেসটা সেভাবে থাকবে। যদি ওই জায়গার উপরে পিলার উপরে যদি বাড়িও করে, যখন ওই ড্রোনটা উপরে উঠবে বা আমরা যখন সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবো সব লাল বাতি জ্বলে উঠবে, এখানে পিলার ছিল। সো আপনি বাড়ি বানালেও আমরা ধরতে পারবো, বাড়ি না বানালেও, দখল না করলেও আমরা ধরতে পারবো। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 20 বিঘা জমি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজজটের কারণে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কন্টেইনার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর আমদানি করা কাঁচামাল সময়মতো দেশে না পৌঁছায় ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। মাসখানেক ধরে চলছে এই অবস্থা। উদ্যোক্তারা বলছেন, এ সমস্যা দীর্ঘমেয়াদী হলে গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম ও মংলা বন্দরের গভীরতায় সীমাবদ্ধতার কারণে 1000 কিংবা তারও বেশি পরিমাণ কন্টেনারবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল চট্টগ্রাম কিংবা মংলা বন্দরে ভিড়তে পারে না। এ কারণে মাদার ভেসেলের কন্টেনার সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নামিয়ে রাখা হয়। পরে অন্য ছোট জাহাজ বা ফিডার ভেসেলে করে সেই সব পণ্য পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্যের রপ্তানি প্রক্রিয়াও চলে একই কায়দায়। সম্প্রতি সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে সৃষ্টি হয়েছে তীব্র কন্টেনার ও জাহাজজট পরিস্থিতি। এ কারণে চট্টগ্রাম থেকে যাওয়া ফিডার জাহাজগুলোকে ওই দুই বন্দরের অপেক্ষায় থাকতে হচ্ছে বাড়তি 7 থেকে 8 দিন। তার উপর লোহিত সাগরে হুতিদের হামলার প্রভাবে ইউরোপ ও আমেরিকা থেকে পণ্য আনতে 7000 কিলোমিটারের বেশি ঘুরে আসতে হচ্ছে মাদার ভেসেলকে। একটা জাহাজের জন্য কত এক্সপেন্স সিঙ্গাপুর পোর্টের কনজেশনের জাহাজের জন্য, তো যেই কারণে তার ওয়েটিং টাইমের জন্য কিন্তু এখন ফ্রেটটা অনেক বেড়ে গেছে। এটার কনজেশনটা হয়তো আরো বেড়ে যেতে পারে, তখন ফ্রেটটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বোথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। গত 2-3 মাস যাবত হঠাৎ করে এই ভাড়াটা বেড়ে গেছে প্রায় $4,500 থেকে $5,000। তো এই $4,500 থেকে $5,000 হওয়ার কারণে যে পণ্যটা আমরা আমদানি করে নিয়ে আসছি সেই পণ্যটার দাম বেশি হয়ে যাচ্ছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে শিল্পের কাঁচামাল, ইলেকট্রনিক্স পণ্যসহ যন্ত্রপাতির সরবরাহ, যার প্রভাবে উৎপাদন সহ নিত্যপণ্যের বাজারে বাড়বে খরচ। এর ভিতরে র মেটেরিয়ালস অনেক কমে গেছে, আর লাক্সারি আইটেম তো কমবেই, কারণ 100% জমা দিয়ে কতজন আর এলসি খুলতে পারবে। তো যেখানে আমাদের $8.75 বিলিয়ন ছিল ইনভেস্টমেন্ট বা ইম্পোর্ট, সেটা কিন্তু এখন 4.25 চলে আসছে, মানে অর্ধেক চলে আসছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যের এই সংকট কাটাতে সরকারের তরফ থেকে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।